হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের বর্ণালী ম্যাম। প্রথমেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। যদিও এই স্বাধীনতা খুব আনন্দের নয় বা গৌরবের নয়। কেন? কারণ তোমরা প্রত্যেকেই জানো রিসেন্টলি একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে আজও কিন্তু আমাদের সমাজ সম্পূর্ণরূপে স্বাধীন নয়। স্বাধীন নয় বলেই মৌমিতার মতন প্রতিটি মেয়েকে প্রায় তার কাজের স্থলে, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে হচ্ছে। এমনকি আমরা যারা টিচার্সরা সোশ্যাল মিডিয়ায় অনলাইনে তোমাদের শিক্ষা দিচ্ছি, আমরাও কিন্তু রেহাই পাই না। তোমাদের মধ্যেও কিছু স্টুডেন্টসরা আছো যারা কমেন্ট বক্সে নোংরা মন্তব্য করো ফিমেল টিচারদের নিয়ে। একজন টিচারকে কতটা রেসপেক্ট করা উচিত, কতটা সম্মান দেওয়া উচিত, সে ধারণাটুকু তোমাদের এখনো হয়নি। সুতরাং এই ধরনের মানুষ যতক্ষণ সমাজ থেকে দূর না হবে, এই সমাজ স্বাধীন হবে না। এই জিনিসগুলো কিন্তু শুধরাতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে শুধরে আগামী দিনে ভালো মানুষ হতে হবে। সুতরাং আজকে আর বেশি কিছু বলবো না। আজকে আমি গেম চেঞ্জিং সিরিজের একটা নতুন সেশন চালু করছি, সেটা হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইউনিট 3 থেকে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার কোশ্চেন ফার্স্ট সেমিস্টারে হবে, যার মধ্যে এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং এই চ্যাপ্টারটা মিস করা যাবে না। কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কোশ্চেন খুব মনোযোগ সহকারে শুনবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো চলে আসছি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলেছে, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? দেখো, ইউক্যারিওটিক কোষে আমরা জানি ইউক্যারিওটিক কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দু রকমের হয়ে থাকে, যেখানে উদ্ভিদ কোষেই কিন্তু শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, আর প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো উদ্ভিদের এই কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি সেটা জানতে চেয়েছে। তো সবসময় এটাই হয়, ইউক্যারিওটিক সেলের যে কোনো কোষ প্রাচীরই হোক না কেন, সেটা কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দ্বারা তৈরি হয়। তো এখানে অপশন আমরা দেখে নেব কি আছে, পেকটোজ, সেলুলোজ, ক্যালোজ আর পেপটাইডোগ্লাইকান। তো বুঝতেই পারছো অপশন কোনটা হবে, সেলুলোজ রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি? আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ মানে কি বলতে চেয়েছে এখানে, কোন ধরনের কোষ হবে? প্রোক্যারিওটিক কোষ হবে, কারণ ব্যাকটেরিয়া সেল এক ধরনের প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের কি দ্বারা গঠিত হয় কোষ প্রাচীর? তাদের দেহে কিন্তু পেপটাইডোগ্লাইকেন নিয়ে তৈরি হয়, এটা মাথায় রাখবে। প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন নিয়ে তৈরি, আর ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা তৈরি। নেক্সট কোশ্চেন, কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? এখানে মধ্যচ্ছদা বলতে কাকে বলা হয়েছে, দুটো কোষের কোষ প্রাচীরের একদম যে মধ্য লাইনটা রয়েছে, ধরো এটা একটা কোষ, এটা কোষ পর্দা, এটা হচ্ছে আর একটা কোষ, আর এটা কোষ পর্দা। তো দুটো কোষ পর্দার মাঝে একদম মিডল লাইনে এটা কি থাকবে, এটা হচ্ছে মধ্যচ্ছদা। আর এইখানে থাকবে প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর, অর্থাৎ কোষ প্রাচীর। তো এই দুটো কোষ প্রাচীরের মিডিলে যে লাইনটা চলে গেছে, অর্থাৎ দুটো কোষ প্রাচীরের টাচ যেখানে করছে, সেটাকেই আমরা বলছি মধ্যচ্ছদা। তো এই মধ্যচ্ছদা কি দ্বারা গঠিত হয়? এই মধ্যচ্ছদা গঠিত হয়, অপশন দেখো, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন। এখানে হয়ে যাবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে। নেক্সট কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? কি কি দিয়েছে অপশন, কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয় পর্দা, রাইবোজোম। দেখো, প্রোক্যারিওটিক কোষে তো তিনটে লেয়ার দেখতে পাওয়াই যায়, একটা হচ্ছে ক্যাপসুল বা স্লাইম লেয়ার, তারপরে হচ্ছে কোষ প্রাচীর, আর তারপরে কোষ পর্দা। ধরো এটা একটা প্রোক্যারিওটিক কোষ, এটা হচ্ছে কোষ পর্দা, তার বাইরে আছে কোষ প্রাচীর, তারপরে আছে একটা স্লাইম লেয়ার বা ক্যাপসুল, আর এর ভেতরে কি থাকে, প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমটা কেমন প্রকৃতির? আমরা সবাই জানি যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু আদর্শ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, তাই না? আদি নিউক্লিয়াস যুক্ত সেল। তো আদি নিউক্লিয়াস মানে শুধুমাত্র কি থাকে, নিউক্লিয় জালিকা দেখতে পাওয়া যায়, কোনো প্রকার নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী কিন্তু এর মধ্যে প্রেজেন্ট নয়। আর এর সাইটোপ্লাজমে কি থাকে, কিছু রাইবোজোম থাকে,
কারণ এক ধরনেরই কোষ অঙ্গাণু এদের থাকে প্রোক্যারিওটিক সেলে, রাইবোজোম, যেটা পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণু। তাহলে এখানে কোষ পর্দা তো প্রেজেন্ট, কোষ প্রাচীরও রয়েছে, রাইবোজোমও রয়েছে, কি নেই? নিউক্লিয় পর্দা নেই। তাহলে এটা হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন, কোষ পর্দা গঠনের প্রধান উপাদান কি? এবার আসছে কোষ পর্দায়, মানে কোষ প্রাচীরের পরের লেয়ারটা। তো কোষ পর্দা কি নিয়ে গঠিত হয়? কোষ পর্দা মেইনলি গঠিত হয় প্রোটিন অ্যান্ড লিপিড নিয়ে। তোমরা নিশ্চয়ই ফ্লুইড মোজাইক মডেল দেখেছো, এরকম কি থাকে? লিপিড বাই লেয়ার প্রেজেন্ট থাকে, এরকম দুটো লেয়ারের লিপিড প্রেজেন্ট থাকে, এরকম লিপিড রয়েছে, হ্যাঁ। আর এই লিপিডের মাঝে মাঝে কি থাকে? প্রোটিন। প্রোটিন অন্তস্থ প্রোটিন হতে পারে, বহিস্থ বা পেরিফেরাল প্রোটিনও হতে পারে। তো প্রধান উপাদান কোন দুটি? লিপিড আর প্রোটিন। তবে এখানে একটা কন্ট্রোভার্সি আছে, দেখো এখানে ফার্স্ট অপশনে রয়েছে প্রোটিন লিপিড, আর নেক্সট অপশনে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড। কোষ পর্দার মধ্যে কিন্তু খুব স্বল্প পরিমাণে, অর্থাৎ এর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল দেখা যেতে পারে, লিপিডের সাথে বা প্রোটিনের সাথেও কার্বোহাইড্রেট শৃঙ্খল দেখা যেতে পারে, খুব কম পরিমাণে থাকে, যাকে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন বলা হয়ে থাকে। তো এখানে কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে প্রধান উপাদান, সুতরাং আমরা প্রধানটাকে ফোকাস করব। যদি এখানে বলা থাকতো কোষ পর্দা গঠনের উপাদানগুলো কি কি, তাহলে কিন্তু আমরা সেকেন্ড অপশনটাও টিক করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে প্রধান উপাদান, তাই আমরা কি করব? প্রোটিন আর লিপিড হচ্ছে প্রধান উপাদান, কারণ এই দুটো মেজর পরিমাণে কোষ পর্দার মধ্যে প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটির মধ্যে আরএনএ থাকে না? আরএনএ মিন্স রাইবো নিউক্লিক অ্যাসিড। কোথায় থাকে না? এক হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের গঠন যদি পড়ে থাকো, রাইবোজোম কি নিয়ে গঠিত? আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ আর কিছু প্রোটিন নিয়ে গঠিত। তো রাইবোজোমাল আরএনএ, তো রাইবোজোমের মধ্যে আরএনএ তো রয়েছে। নেক্সট কোষ পর্দা। কোষ পর্দায় আমরা কি দেখলাম এক্ষুনি? প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি। এছাড়া কিছু কোলেস্টেরল থাকে, কার্বোহাইড্রেটস প্রেজেন্ট থাকে, তো এছাড়া কিন্তু আর কিছু নেই। সুতরাং কোষ পর্দায় আরএনএ থাকে না। তাও বাকি অপশনগুলো আমরা দেখে নেব। থার্ড বলেছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কিন্তু আরএনএ প্রেজেন্ট। ক্রোমোজোম হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, ডিএনএ এবং আরএনএ, এই চারটে নিয়ে গঠিত। আর লাস্ট ওয়ান বলেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই আরএনএ থাকবে, কারণ ডিএনএ সেখানে থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা থাকে সেটা হচ্ছে ডিএনএ, তাই না? এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা রূপে কি থাকে? ডিএনএ থাকে। আর আরএনএ কোথা থেকে তৈরি হয়? আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে। তো ডিএনএ থেকে যেহেতু আরএনএ তৈরি হয়, তো আরএনএ অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে থাকবে, কিছুক্ষণের জন্য থাকবে, তারপর নিউক্লিয়াস কিছু আরএনএ থাকে, আবার কিছু আরএনএ এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে, তো সেসব দেখার দরকার নেই। ডিএনএ থেকে যেহেতু আরএনএ তৈরি হয়, তো নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু আরএনএ প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে একটা অপশনই আমরা পেলাম যার মধ্যে আরএনএ থাকে না, সেটা কি? কোষ পর্দা। নেক্সট কোশ্চেন, সক্রিয় শোষণে কোন প্রক্রিয়া ঘটে? সক্রিয় শোষণ, আচ্ছা আগে অপশনগুলো দেখে নি। নিষ্ক্রিয় ব্যাপন, বিপাকীয় শক্তির ব্যয়, অভিস্রবণ, ব্যাপন ও অভিস্রবণ। দেখো, শোষণ মানে সেল টু সেল ট্রান্সফার হয়ে থাকে কিছু খাবার মলিকিউল বলো, যে কোনো ওয়াটার মলিকিউল হোক, যাই হোক, সেগুলো কিন্তু কোষ থেকে কোষে পরিবাহিত হয়। তো কোষে কার মাধ্যমে পরিবহন ঘটে? কোষ পর্দার মাধ্যমে। যে কোনো জিনিস কোষের মধ্যে প্রবেশ করবে কার মাধ্যমে? কোষ পর্দা তাকে যদি এন্টার করতে দেয় তাহলে প্রবেশ করবে, যদি না প্রবেশ করতে দেয় তাহলে প্রবেশ করবে না। তো কোষ পর্দার কাছে এসে কিছু মলিকিউলস আছে একা একাই চলে যেতে পারে ব্যাপন বা অভিস্রবণ পদ্ধতিতে, সেই প্রকার শোষণকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ, অর্থাৎ যেখানে বহিরাগত কোনো শক্তির প্রয়োজন হয় না, সেই ধরনের শোষণকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ। আর সক্রিয় শোষণ কথার মানে হচ্ছে কোনো বস্তু সে একা প্রবেশ করতে পারছে না, সেই বস্তুটাকে অ্যাক্টিভ করতে হবে, আগে সক্রিয় করতে হবে। কি দ্বারা সক্রিয় করা যায়? শক্তি দ্বারা করা যায়। আর এই শক্তি কোথা থেকে পাবো? শক্তি পাবো এটিপি থেকে। এটিপি ভেঙে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে ওই পদার্থের অণুটি সক্রিয় হবে, দেন শোষিত হবে কোষের মধ্যে। তো তাহলে সক্রিয় শোষণ হতে গেলে কি লাগে? বিপাকীয় শক্তির ব্যয় কিন্তু প্রয়োজন, অর্থাৎ এটিপি জাত শক্তির প্রয়োজন। নেক্সট কোশ্চেন, কোষ পর্দার তরল মোজাইক মডেল কে আবিষ্কার করেন? এই যে এই গঠনটা আমি দেখালাম, লিপিড বাইলেয়ার, অন্তস্থ প্রোটিন, বহিস্থ প্রোটিন, এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা কে তৈরি করেছিলেন? কোন বিজ্ঞানী?
তৈরি নয়, আবিষ্কার করেছিলেন। তো এখানে ওয়াটসন ক্রিক, ড্যানিয়েলি, ড্যাভসন, সিঙ্গার ও নিকলসন, আর হচ্ছে গার্নার ও অ্যালার্ড। তো এখানে অপশন হয়ে যাবে সিঙ্গার ও নিকলসন। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কিন্তু এই ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন কি বলেছে, পছন্দ মাফিক ভেদ্যতা দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। পছন্দ মাফিক ভেদ্যতা অর্থাৎ কোন একটা পর্দা যাকে ভেদ করে যাবে, কিন্তু কি ভেদ করে যাবে সেটা কিন্তু সেই বস্তুটা ঠিক করতে পারবে। যেমন কোষ পর্দা। কোষ পর্দা কি প্রকৃতির? কোষ পর্দা কিন্তু প্রভেদক ভেদ্য প্রকৃতির, অর্থাৎ সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল। কারণ কোষ পর্দা কোনো বস্তুকে গ্রহণ করবে কি কোনো বস্তুকে বর্জন করবে সেটা কিন্তু ডিপেন্ড করে কোষের প্রয়োজন আছে কিনা সেই বস্তুটার। তো এই কারণেই কোষ পর্দাকে বলা হয় প্রভেদক ভেদ্য। তাহলে পছন্দ মাফিক ভেদ্যতা কার দেখতে পাওয়া যায়? কোষ পর্দার দেখতে পাওয়া যায়। এবার দেখো নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার ভাঁজগুলোকে বলে এপিজোম, অ্যাক্রোজোম, স্ফেরোজোম নাকি মেসোজোম? দেখো ব্যাকটেরিয়া কোষ বা যে কোনো প্রোক্যারিওটিক কোষই হোক না কেন, এর যে কোষ পর্দা ছিল, এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কোথাও কোথাও এরকম ভাঁজ হয়ে একটা অংশ তৈরি করে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেসোজোম। কি বলা হচ্ছে? মেসোজোম। তাহলে এখানে কোন অপশনটা হয়ে যাবে? এখানে অপশনটা হয়ে যাবে মেসোজোম। নেক্সট কোশ্চেন, একক পর্দা অনুপস্থিত। একক পর্দা অনুপস্থিত কোথায়? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। আগে জেনে নাও একক পর্দা কাকে বলে। একক পর্দা হচ্ছে, আমি একটু আগেই ফ্লুইড মোজাইক মডেল দেখিয়েছিলাম কোষ পর্দার। তো কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কেমন ছিল? লিপিডের বাইলেয়ার ছিল, মাঝে মাঝে প্রোটিন লেয়ার ছিল, আর আবার বাইরেও প্রোটিন ছিল। তার মানে ওপরের দিকে আমরা একটা পেরিফেরাল প্রোটিনের লেয়ার দেখতে পাচ্ছি যেটাকে বলছি প্রোটিন স্তর, তারপরে মাঝে লিপিড লেয়ার রয়েছে অর্থাৎ লিপিড স্তর, তারপরে আবার ভেতরের দিকে ভেতরের দিকেও এক প্রকার পেরিফেরাল প্রোটিন দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা প্রোটিন লেয়ার। তাহলে প্রোটিন, লিপিড, প্রোটিন এই ফরমেশনে যখন কোনো পর্দা অ্যারেঞ্জড হয়ে থাকবে তাকে বলা হয় একক পর্দা। তো আমাদের কোষ পর্দা তো এক ধরনের একক পর্দা, কিন্তু আর কোন কোন জায়গায় একক পর্দা দেখতে পাওয়া যায়? এখানে অনুপস্থিত বলেছে। কোথায় অনুপস্থিত? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। দেখো গলগি বডি হচ্ছে একক পর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু, মানে এটা একস্তরী আবরণ দেখতে পাওয়া যায়, এবং এই একস্তরী আবরণ মানে একটা সিঙ্গেল স্তর কি প্রকৃতির? একক পর্দা, কিন্তু মানে প্রোটিন, লিপিড, প্রোটিন ফরমেশনে থাকে। নেক্সট যে মাইটোকন্ড্রিয়া বলেছে, মাইটোকন্ড্রিয়া দুটো আবরণী দেখতে পাওয়া যায়, বহি আবরণী এবং অন্ত আবরণী। দুটো আবরণী কিন্তু এক একটা একক পর্দা। তারপরে ফার্স্ট এটা কি বলেছে? লাইসোজোম। লাইসোজোমেও একস্তরী আবরণ দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু একক পর্দা দ্বারাই গঠিত। রয়ে গেল রাইবোজোম। আমি আগেই বলেছি রাইবোজোম কিন্তু পর্দা বিহীন এক প্রকার অঙ্গাণু, মানে এটা এমন এক প্রকার অঙ্গাণু যার কোনো পর্দাই থাকে না। তো পর্দা না থাকলে একক পর্দার প্রশ্নই ওঠে না। তাহলে এখানে একক পর্দা অনুপস্থিত কোথায়? রাইবোজোমে। নেক্সট কোশ্চেন দেখো, ক্লোরোপ্লাস্টিডে থাকে। ক্লোরোপ্লাস্টিডে কি থাকে? ক্রোমাটোফোর, থাইলাকয়েড ক্রিস্টি, মাইক্রোটিবিউল। ক্লোরোপ্লাস্টিড কাকে বলা হয়? এটা উদ্ভিদের ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়, এক প্রকার কোষীয় অঙ্গাণু যেটা ক্লোরোফিল ধারণ করে থাকে এবং সালোক সংশ্লেষে সাহায্য করে। তো এই ক্লোরোপ্লাস্টিডের গঠন যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই জানবে এর মধ্যে কি থাকে? থাইলাকয়েড দেখতে পাওয়া যায়। কিভাবে থাকে? একটা ক্লোরোপ্লাস্টের গঠন যদি আঁকি, এটা একটা ক্লোরোপ্লাস্ট, এর ভেতর কি রয়েছে? এরকম প্লেটের মতন কিছু অংশ রয়েছে যেগুলোকে বলা হয় থাইলাকয়েড। তো এরকম অনেকগুলো থাইলাকয়েড আবার পরস্পর স্তরে স্তরে সজ্জিত হয়, যেগুলোকে বলা হয় কি? গ্রানা। আবার এরকম অনেকগুলো গ্রানা দেখতে পাওয়া যায় ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর গ্রানাগুলো পরস্পর স্ট্রোমা দ্বারা আবৃত যুক্ত। এটা হচ্ছে স্ট্রোমা। তাহলে এক একটা প্লেটকে আমরা বলছি থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড নিয়ে তৈরি হলো গ্রানা, আর গ্রানা অনেকগুলো রয়েছে, অনেকগুলো গ্রানা জুড়ে থাকে কি দ্বারা? স্ট্রোমা দ্বারা। তো এরকম ছিল ক্লোরোপ্লাস্টের গঠন। তাহলে এখানে কি অপশন হয়ে যাচ্ছে? থাইলাকয়েড হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, একই কোশ্চেন আছে ঘুরিয়ে দিয়েছে যে থাইলাকয়েড উপস্থিত।
থাইলাকয়েড কোথায় উপস্থিত এক্ষুনি আমরা বললাম, অপশন আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তুতে, ক্লোরোপ্লাস্টে। কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে হবে, তাই না? নেক্সট কোশ্চেন, অ্যামাইলোপ্লাস্টে সঞ্চিত পদার্থ। অ্যামাইলোপ্লাস্ট মানে এমন এক প্রকার প্লাস্টিড যেখানে কি সঞ্চিত থাকবে? অ্যামাইলেজ। মানে অ্যামাইলেজ কি? শ্বেতসার, কার্বোহাইড্রেট। তো অবশ্যই এখানে বোঝাই যাচ্ছে কি সঞ্চিত থাকবে? শ্বেতসার সঞ্চিত থাকবে, কারণ উদ্ভিদ কি ধরনের খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাই না? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। নেক্সট বলেছে প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষের স্থান হলো। প্রোটিন কোথায় তৈরি হয়? অপশন দিয়েছে এসইআর। এসইআর মানে কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তারপরে বলেছে আরইআর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এমআরএনএ আর ক্লোরোপ্লাস্টের ধাত্র। তো এর মধ্যে কোনটা হয়ে যাবে? এর মধ্যে হয়ে যাবে রাফ ইআর। দেখো এমআরএনএ তো প্রোটিন তৈরি করে, এটা আমরা সবাই জানি। ট্রান্সলেশন পদ্ধতিতে এমআরএনএ প্রোটিন তৈরি করে, কিন্তু স্থান জিজ্ঞেস করেছে কোথায় প্রোটিন সংশ্লেষ হয়, সেটা কিন্তু হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের হয়, এক হচ্ছে সফট স্মুথ ইয়ার, মানে এরকম এক প্রকারের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রয়েছে, আর এরকম এক প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রয়েছে যার গায়ে রাইবোজোম যুক্ত। তো রাইবোজোম যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো প্রোটিন তৈরি করতে গেলে অবশ্যই রাইবোজোম প্রয়োজন। এমআরএনএ যেমন প্রয়োজন, আরআরএনএও প্রয়োজন, ট্রিআরএনএও প্রয়োজন। এই তিন প্রকার আরএনএ যেখানে থাকবে সেখানে প্রোটিন তৈরি হবে। তো রাইবোজোমের মধ্যে কি থাকে? আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তো এই আরএনএ কিন্তু প্রয়োজন, যার জন্য স্মুথ ইয়ার মানে এসইআর এ কিন্তু প্রোটিন তৈরি হয় না। কোথায় তৈরি হয়? রাফ ইয়ার বা রাফ ইয়ারে তৈরি হয়। তো এটা হয়ে গেল অপশন। নেক্সট বলেছে ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর আবিষ্কারক কে আবিষ্কার করেছিলেন? এটাও তোমাদের মনে রাখতে হবে। বিজ্ঞানী পোর্টার আবিষ্কার করেছিলেন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নেক্সট কোশ্চেন দেখো, আর ইআর এর কাজ হলো। আর ইয়ার এক্ষুনি বললাম যে রাফ ইয়ার এর কাজ কি, এখানে দেখো দিয়েছে লিপিড সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, গ্লাইকোজেন সংশ্লেষ আর কার্বোহাইড্রেট সংশ্লেষ। এর আগের কোশ্চেনই আমরা পড়েছি প্রোটিন সংশ্লেষ করে, তাই তো? আর এসইআর অর্থাৎ স্মুথ ইয়ার কি কাজ করে? স্মুথ ইয়ারের কাজটা জেনে রাখো, এ কিন্তু ফ্যাট সংশ্লেষ করে থাকে। রাফ ইয়ার প্রোটিন সংশ্লেষ করে আর স্মুথ ইয়ার ফ্যাট সংশ্লেষ করে। নেক্সট কোশ্চেন, গলগি বস্তুর কাজ হলো। গলগি বডি কি কাজ করে? রেচন, ক্ষরণ, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। গলগি বডির মেইন কাজ হচ্ছে ক্ষরণ করা, সিক্রেট করা, ঠিক আছে? মেইন কাজ কি? ক্ষরণ করা। কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন হয় কোন অঙ্গাণুতে? স্ফেরোজোম, লাইসোজোম, ডিকটিওজোম, পারক্সিজোম। দেখো এখানে অপশন কারেক্ট হবে ডিকটিওজোম। দেখো ডিকটিওজোম কোথায় থাকে? এই ধরো একটা কোষ, কোষের সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? গলগি বডি থাকে। তো গলগি বডির আশেপাশে বেশ কিছু মাইক্রোভেসিকল এরকম থাকে। তো এখানে একটা এই সিস্টার্নি মাইক্রোভেসিকল সব দিয়ে একটা জালক তৈরি হয়, আর মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হয়। এই টোটালটাকেই কিন্তু বলা হচ্ছে ডিকটিওজোম, যেখান থেকে ক্ষরণ হচ্ছে, তাই না? তাহলে এই ডিকটিওজোমই কিন্তু গলগি বডি তৈরি করে থাকে। তাহলে ডিকটিওজোম প্রধান ক্ষরণ কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন বলছে গলগি বস্তুর চারিদিকে যে স্বচ্ছ স্থান থাকে তাকে কি বলে? দেখো গলগি বডির বেশ কিছুটা এরিয়া জুড়ে, আশেপাশে বেশ কিছুটা এরিয়ায় কিন্তু কোনো কোষাঙ্গাণু থাকে না। কেন থাকে না? কারণ গলগি বডি কি করে? এক্ষুনি বললাম ক্ষরণ কার্য করে। তো ক্ষরণ করলে এর আশেপাশে বেশ কিছু কোষ অর্গানিলি থাকে না। এই জায়গাটাকে বলা হয়, অর্থাৎ যেটুকু এরিয়াতে কোনো কোষাঙ্গাণু থাকে না সেই এরিয়াটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। এক্সক্লুশন কথার অর্থ হচ্ছে ক্ষরণ। তার মানে এই এরিয়াটা ক্ষরণের স্থান, এখানে অন্য কেউ থাকবে না, তাই ওই জায়গাটা ট্রান্সপারেন্ট লাগে। তো এই কারণেই স্বচ্ছ স্থান বলা হচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? জোন অফ এক্সক্লুশন। নেক্সট কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? ক্ষরণ, শ্বসন, অসমোরেগুলেশন, ফ্যাট সঞ্চয়। দেখো আমরা এটা জানি মাইটোকন্ড্রিয়াকে সেলের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। কেন শক্তি ঘর বলা হয়? আমরা সবাই জানি এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। তো এই এটিপি কি জন্য উৎপন্ন হয়? কারণ আমাদের শ্বসন প্রক্রিয়ার যে অন্তিম ধাপ সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। অর্থাৎ শ্বসন কি কি পর্যায়ে হয়ে থাকে? শ্বসন হয়ে থাকে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই দুটি পর্যায়ে। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়,
যার কারণে সেখানে প্রচুর পরিমাণে এটিপি উৎপন্ন হয়। তো মাইটোকন্ড্রিয়া তাহলে প্রধান কাজ কি? শ্বসন করা এবং শ্বসনের ফলে এটিপি উৎপন্ন করা। নেক্সট কোশ্চেন, ডিএনএ পাওয়া যায়, ডিএনএ কোথায় পাওয়া যায়? অপশন দিয়েছে পারঅক্সিজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। পারঅক্সিজোমে কোনো ডিএনএ পাওয়া যায় না, লাইসোজোম, গলগি বডি কোনোটাতেই কিন্তু ডিএনএ প্রেজেন্ট নয়। ডিএনএ একমাত্র প্রেজেন্ট কোথায়? মাইটোকন্ড্রিয়া। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার গঠনটা একবার মনে করি, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় এরকম প্রচুর ক্রিস্টি দেখা গিয়েছিল, তাই তো, আর বাইরে একটা বহিঃপর্দা ছিল। তো এটাকে কি বলছি? ধাত্র বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু বেশ কিছু খোলা বা মুক্ত ডিএনএ প্রেজেন্ট ছিল। তাহলে ডিএনএ কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, অক্সিজোমের গোলাকার মস্তককে কি বলে? অক্সিজোম কোথায় থাকে মনে আছে? মাইটোকন্ড্রিয়ার গঠন, এই যে ক্রিস্টির গায়ে বেশ কিছু এরকম দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। এখান থেকে যদি আমি একটা দানা দেখাই তাহলে এগুলো দেখতে কেমন হবে? এরকম, অর্থাৎ মুন্ড, বৃন্ত, পাদদেশ এই তিনটে অংশে গঠিত। তো এই মস্তক অংশটাকে কি বলা হয়? মস্তক অংশটাকে বলা হয় F1, আর এই অংশটাকে বলা হয় F0। F0 F1 কণা বলা হয়, ঠিক আছে। আর টোটাল নাম হচ্ছে অক্সিজোম। তাহলে অক্সিজোমের গোলাকার মস্তককে কি বলে? গোলাকার মস্তককে বলবো আমরা F1 বস্তু। এই গোলাকার মস্তককে কি বলছি? F1 বস্তু বলছি। এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে। দেখো এবার নেক্সট কোশ্চেন কি বলছে। কি বলছে? ক্রিস্টি পাওয়া যায়। ক্রিস্টি কোথায় পাওয়া যায়? অবশ্যই মাইটোকন্ড্রিয়ায়। একটু আগেই ছবি দেখিয়েছি না, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা রয়েছে, একটা বহিঃপর্দা আর একটা অন্তঃপর্দা। তো অন্তঃপর্দা কি হয়? ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে কি তৈরি করে? ক্রিস্টি তৈরি করে। এগুলোকে কি বলা হচ্ছে? ক্রিস্টি। তাহলে ক্রিস্টি কোথায় পাওয়া যায়? ক্রিস্টি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট কোশ্চেন দেখো, 70S রাইবোজোমের এস অক্ষরটির অর্থ কি? দেখো এস কথাটি কোথা থেকে এসেছে? এস কথাটি এসেছে কিন্তু ওয়েদবার্গের নাম অনুসারে। বিজ্ঞানী ওয়েদবার্গ অধঃক্ষেপণ গুণাঙ্ক তৈরি করেছিলেন। দেখো এই যে প্রোক্যারিওটিক কোষে 70S টাইপের রাইবোজোম পাওয়া যায় এবং ইউক্যারিওটিক কোষে 80S টাইপের রাইবোজোম পাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই এস কথাটির মানে কি, যাকে আমরা অধঃক্ষেপণ গুণাঙ্ক বলছি। অধঃক্ষেপণ গুণাঙ্ক, এটার একককে কি বলা হয়? এস বলা হয়। তবে এই এস কথাটা এসছে কার নাম অনুসারে? এস কথাটা এসছে ওয়েদবার্গের নাম অনুসারে। দেখো ওয়েদবার্গের নাম ভি দিয়ে মনে হলেও অ্যাকচুয়াল তার স্পেলিংটা হবে এস দিয়ে স্টার্ট। তো ওয়েদবার্গের ফার্স্ট অক্ষর অনুযায়ী কিন্তু এই এস কথাটা এসছে। তো বলি অধঃক্ষেপণ গুণাঙ্ক কাকে বলা হয়? কোনো একটা মিশ্রণ বা লিকুইডকে কোনো সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত গতিতে ঘোরালে ওই মিশ্রণে থাকা যে ভারী কণাগুলো যে গতিতে নিচের দিকে থিতিয়ে পড়ে বা অধঃক্ষিপ্ত হয় তাকেই বলা হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক। ঠিক আছে। তো যদি প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমকে এরকম সেন্ট্রিফিউজ করা হয় তাহলে তার বেগ অনুসারে তার অধঃক্ষেপণ গুণাঙ্ক নির্গত হয়েছে কি? 70S। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোমকে যদি সেন্ট্রিফিউজ করা হয় তার গতি অনুসারে, তার অধঃক্ষিপ্ত হওয়ার গতি অনুসারে তার অধঃক্ষেপণ গুণাঙ্ক হয়েছে 80S। ঠিক আছে। তাহলে এস কথাটি এখানে দেখো দুটোই অপশন আছে যে এস অক্ষরটির অর্থ কি? অধঃক্ষেপণ গুণাঙ্ক, ওয়েদবার্গ একক, সংশ্লেষ হয়, কোনোটাই নয়। এই দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারে। তো এখানে আমরা কিন্তু বলবো এস অক্ষরটির অর্থ হচ্ছে ওয়েদবার্গের একক, তাই না? এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, কোন অঙ্গাণুতে পর্দা থাকে না? এটা আমি আগেও বলেছি, কোন অঙ্গাণুতে পর্দা থাকে না? একমাত্র রাইবোজোম, যেটা প্রোক্যারিওটিক সেলেও থাকে, ইউক্যারিওটিক সেলেও থাকে, বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যেও থাকতে পারে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াসের গায়ে থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। তো বিভিন্ন জায়গায় এই অঙ্গাণুটা থাকে। এটা কি? এটা এমন একটা অঙ্গাণু যার কোনো পর্দা থাকে না। নেক্সট কোশ্চেন, রাইবোজোম কোন কাজের কেন্দ্র হিসেবে কাজ করে? কি কাজ করে রাইবোজোম? রাইবোজোম কিন্তু মেইন কাজ, এখানে অপশনগুলো দেখো, প্রোটিন সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ, কার্বোহাইড্রেট সংশ্লেষ আর শ্বসন বলেছে। এদের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা কাদের কাজ? মেইনলি আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কার? আরএনএ। এবার আরএনএ কত টাইপের হয়? 3 টাইপের হয় আমরা জানি।
এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। এই 3 প্রকার আরএনএ দেখতে পাওয়া যায়, আর এই 3 প্রকার আরএনএ কিন্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে। এবার এই যে আরআরএনএ রয়েছে, এই আরআরএনএ এর অর্থ কি? রাইবোজোমাল আরএনএ। অর্থাৎ এটা এমন এক প্রকার আরএনএ যেটা রাইবোজোম গঠনে সাহায্য করে। অর্থাৎ এটা একটা রাইবোজোম, এই রাইবোজোমের মধ্যে কি থাকে? শুধু আরআরএনএ থাকে আর কিছু প্রোটিন থাকে, এর মধ্যে কিছু প্রোটিন দেখতে পাওয়া যায়। তাহলে এই রাইবোজোম না হলে তো প্রোটিন তৈরি হবে না, কারণ 3 জনকেই লাগবে। সুতরাং রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ। নেক্সট দেখো, এই কোশ্চেনটাই দিয়েছে যেটা আমার অলরেডি বলা হয়ে গেছে। নিচের কোনটি দ্বারা রাইবোজোম দানা গঠিত হয়? এক্ষুনি বলে দিলাম। আচ্ছা, অপশনগুলো দেখো, আরআরএনএ, টিআরএনএ। অপশন বি আরআরএনএ আর প্রোটিন, এমআরএনএ, টিআরএনএ আর হচ্ছে এমআরএনএ প্রোটিন। এক্ষুনি বললাম কি হবে, আরআরএনএ আর প্রোটিন। এখানে কি রয়েছে? আরআরএনএ রয়েছে আর বেশ কিছু প্রোটিন রয়েছে, এই দুটো নিয়ে একটা রাইবোজোম গঠিত হয়। রাইবোজোম গঠিত হয়। নেক্সট দেখো, কোন অঙ্গাণু কোষের অটোলাইসিসের সাথে জড়িত? অটোলাইসিস, লাইসিস কথার অর্থ হচ্ছে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হওয়া। তো এই লাইসিস, অটোলাইসিস মানে, অটো মানে নিজেকেই নিজে বিনষ্ট করে দিচ্ছে। তো কারা এরকম কাজ করে থাকে? একমাত্র আছে একটাই কোষ অঙ্গাণু, সেটা হচ্ছে লাইসোজোম। এখানে অপশন আছে লাইসোজোম। তোমরা সবাই জানো লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়, কারণ এখান থেকে নির্গত যে উৎসেচক সেটা কিন্তু কোষের মৃত্যু ঘটাতে পারে, কোষের বিভিন্ন অঙ্গাণুর মৃত্যু ঘটাতে পারে। তাই একে কি বলা হচ্ছে? অটোলাইসিস বলা হচ্ছে। তাহলে অটোলাইসিস কে করে? লাইসোজোম করে থাকে। নেক্সট, লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে পাচিত করে তখন তাকে কি বলে? মানে লাইসোজোম কোনো কোষ অঙ্গাণুকে নষ্ট করছে, দেখো একটাই কোষ মানে একটাই বাড়ি, একই বাড়ির দুজন ফ্যামিলি মেম্বার, লাইসোজোমও একজন মেম্বার, আদার্স যে সেল অর্গানেলিস বা কোষ অঙ্গাণু রয়েছে তারাও আদার্স মেম্বার। তো এক মেম্বার আর এক মেম্বারকে মেরে ফেলছে, তাহলে কি নিজেরই ক্ষতি করছে। তো এরকম ঘটনাকে কি বলবো? নিজের ক্ষতি করাকে প্রাথমিক লাইসোজোম, অটোফ্যাগি, রেসিডিউয়াল বডি আর হেটেরোফ্যাগোজোম। এখানে কিন্তু আমরা বলবো অটোফ্যাগি। অটোফ্যাগি মানে নিজেকেই নিজে আত্মসাৎ করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? এক্ষুনি বলে দিয়েছি, তোমরা সকলেই পারবে। মেসোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। কি হবে? অবশ্যই লাইসোজোম হবে। তো এবার দেখো নেক্সট কোশ্চেন, ক্যারিওলিম্ফ হলো, ক্যারিওলিম্ফ, ক্যারিও কথার অর্থ নিউক্লিয়াস, আর লিম্ফ কথা অর্থ কি? লিম্ফ বলতে কোনো তরলকে বোঝায়, ঠিক আছে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত কিছু তরল। অপশন কি কি দিয়েছে দেখো, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালক আর ক্রোমোজোম। তো বুঝতেই পারছো এখানে কোন অপশনটা হবে? নিউক্লিয় রস বা যেটাকে নিউক্লিয় প্লাজম বলা হয়ে থাকে। নেক্সট দেখো, নিউক্লিয়াসের আবরণীটা হলো, নিউক্লিয়াসের আবরণী কি প্রকৃতির? দেখো তোমরা ছবিটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। নিউক্লিয়াসের কটা পর্দা দেখতে পাওয়া যায়? দুটো পর্দা দেখতে পাওয়া যায়, একটা বহি আবরণী আর একটা অন্ত আবরণী। আর কি থাকে? ছিদ্র দেখতে পাওয়া যায়, তাই তো। নিউক্লিয়াসের গায়ে কিন্তু প্রচুর ছিদ্র বর্তমান, তাই এগুলো কিভাবে অবস্থান করে? এইভাবে অবস্থান করে। এরকম। আর নিউক্লিয়াসের সাথে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এরকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কিছু লেয়ার চারিপাশে দেখতে পাওয়া যায়। ধরো এখান থেকেও থাকতে পারে। সফট ইয়ার, সরি এস ইয়ার, রাফ ইয়ার, দু রকমই থাকতে পারে। অর্থাৎ রাইবোজোম যুক্ত এই নিউক্লিয়াসের গায়েও কিন্তু রাইবোজোম দানা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এবার এই নিউক্লিয়াসের পর্দা, তাহলে কত রকম পর্দা দেখতে পাচ্ছি আমরা? একটা হচ্ছে বহিঃ পর্দা, আর একটা হচ্ছে অন্ত পর্দা। আর এই দুটো পর্দায় কি প্রকৃতির? একক পর্দা, অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন ফরমেশনে রয়েছে। তো
দু রকমের পর্দা রয়েছে, প্রোটিন লিপিড প্রোটিন ফর্মেশনে রয়েছে, আর পর্দার মাঝে মাঝে কি রয়েছে, পোর বা ছিদ্র উপস্থিত। তাহলে এবার অপশন দেখে নাও, অপশন কি হবে, কি কি অপশন দিয়েছে। এক দিয়েছে ছিদ্রযুক্ত একক পর্দা বেষ্টিত। একটা তো পর্দা থাকে না, কটা পর্দা থাকে, দুটো পর্দা থাকে, অন্তঃপর্দা বহিঃপর্দা, তো এই অপশনটা হবে না। নেক্সট অপশন বলেছে দ্বি একক পর্দা বেষ্টিত ও ছিদ্রযুক্ত। দেখো এটা কিন্তু ঠিক, দ্বি একক মানে দুটো একক পর্দা আর এতে ছিদ্র উপস্থিত, অর্থাৎ এই অপশনটা সঠিক হবে, কারণ পরের দুটো অপশনে কি দিয়েছে, ছিদ্রবিহীন ছিদ্রবিহীন। ছিদ্রবিহীন কিন্তু থাকে না, নিউক্লিয়াসের গায়ে অসংখ্য ছিদ্র দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান নিউক্লিওলাস। নিউক্লিওলাস বলেছে, নিউক্লিয়াস কিন্তু বলেনি। নিউক্লিওলাস মানে কি, এই যে নিউক্লিয়াসের ভেতরে একটা তরল থাকে যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এই প্লাজমের মধ্যে আরেকটা ঘন দানাদার বস্তু কিন্তু দেখতে পাওয়া যায়, এইটাকে বলা হচ্ছে কি নিউক্লিওলাস। তো বলছে এই নিউক্লিওলাসে কিসের সংশ্লেষ ঘটে। অপশন দেখো, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ আর ডিএনএ। তো এখানে কোন প্রকার আরএনএ তৈরি হয়, এখানে কিন্তু মেইনলি আরআরএনএ তৈরি হয়ে থাকে, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, নেক্সট বলছে নিউক্লিওলাসের কাজ কি। নিউক্লিওলাসের কাজ একটু আগে কি দেখলাম, আরআরএনএ সংশ্লেষ করা, তাহলে এখানে দেখো অপশন গুলো সেরকমই কিছু পেয়ে যাবে। এক বলছে আরএনএ সংশ্লেষ, ক্রোমাটিন সঞ্চয়, ক্রোমাটিন সংশ্লেষ আর এমআরএনএ সঞ্চয়। কোনটা হবে, তোমরা আনসার হয়তো পেয়ে গেছো, আরএনএ সংশ্লেষ করে থাকে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন, তোমরা সেল চ্যাপ্টারের শুরুতেই পড়েছো। ঠিক আছে, রবার্ট ব্রাউন আবিষ্কার করেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে কিন্তু গোলালে চলবে না। নেক্সট বলেছে নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়। অপশন দেখো, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল আর ক্লোরোপ্লাস্ট। এটা এমন একটা কোশ্চেন যেটা আগেও আমরা করে এসেছি, কিন্তু সেখানে অপশন আলাদা ছিল, সেখানে কি হয়েছিল আনসার, রাইবোজোম, তাই না। তবে এখানে সেই অপশনটাই কিন্তু নেই, তাহলে কি হয়ে যাবে, দেখো নিউক্লিয়াসের যে পর্দা থাকে সেটা তো আমরা এখানে পড়লাম, দেন মাইটোকন্ড্রিয়ারও দুটো পর্দা রয়েছে, ক্লোরোপ্লাস্টেরও দুটো পর্দা রয়েছে, প্রত্যেকেই দ্বি একক পর্দা বেষ্টিত। তাহলে রইল পড়ে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কোথায় থাকে, নিউক্লিয়াসের পাশেই, অর্থাৎ এটা যদি একটা কোষ হয় আর এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের পাশেই কিন্তু এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে। এই সেন্ট্রিওলের কিন্তু কোনো প্রকার পর্দা থাকে না। ঠিক আছে, তো এই সেন্ট্রিওল কি কাজে সাহায্য করে, সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং দুটো মেরুতে গিয়ে কি তৈরি করে, স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠন করে, এটাই হচ্ছে সেন্ট্রিওলের কাজ। তো এই সেন্ট্রিওল কি, সেন্ট্রিওল কিন্তু পর্দাবৃত নয়। তাহলে এটা আমরা আরেক ধরনের কোশ্চেন পেয়ে গেলাম যে পর্দাবৃত নয় এমন একটা অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল, আর যদি অপশনে রাইবোজোম থাকে তাহলে রাইবোজোম হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিউক্লিওলাস কে আবিষ্কার করে। নিউক্লিওলাস বলেছে কিন্তু, কারণ নিউক্লিয়াস আমরা অলরেডি পড়েছি, রবার্ট ব্রাউন আবিষ্কার করেছেন। তো নিউক্লিওলাস কে আবিষ্কার করেন, করেন নয় করে, আর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, জিবি। দেখো কত শর্ট ফর্মে দেওয়া, আবার পরীক্ষার হলে বসে বলবে জিবি আবার কি জিনিস। জিবি বলতে এখানে গলজি বডিকে বুঝিয়েছে, গলগি বস্তু। দেন আরএনএ আর হচ্ছে ডিএনএ। তো এই চারটের মধ্যে কোন জিনিসটা নিউক্লিওলাস তৈরি করে, নিউক্লিওলাস তৈরি করে কিন্তু আরএনএ। আরএনএ নিউক্লিওলাস তৈরি করছে, নিউক্লিওলাস আবার আরএনএ তৈরি করছে, এই এদের কাজ। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক পলিসি। নেক্সট কোশ্চেন বলছে সেন্ট্রিওল ও সেন্ট্রোজোম কোন কোষে পাওয়া যায়। এই যে এক্ষুনি বললাম সেন্ট্রিওল, আবার এই সেন্ট্রিওলই যখন বাইরে এরকম কাইনোপ্লাজম, অ্যাস্ট্রাল রশ্মি এরকম নিয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় সেন্ট্রোজোম। তো কিছু কিছু কোষে সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়, কিছু কিছু কোষে সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়, এদের কাজ কিন্তু একই। এদের কাজ কি, কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠন করা। তো এরা কোন কোষে দেখতে পাওয়া যায়, দেখো অপশন গুলো দেখো, সমস্ত উদ্ভিদ কোষে, সমস্ত প্রাণী কোষে, উভয় কোষেই, নাকি প্রোক্যারিওটিক কোষে।
এটা জেনে রাখো, সমস্ত প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষে বা প্রোক্যারিওটিক সেলে কোনো প্রকার সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল তৈরি হয় না। তাহলে উদ্ভিদ কোষে কিভাবে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? কারণ উদ্ভিদ কোষও তো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উদ্ভিদ কোষও তো বিভাজিত হয়, কোষ বিভাজন হচ্ছে, সেখানেও বেমতন্তু গঠন হচ্ছে, ক্রোমোজোম দুদিকে ডিটাচ হয়ে যাচ্ছে। তাহলে সেই স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু কে গঠন করছে? সেন্ট্রিওল তো নেই। সেই মেমতন্তু গঠন করছে কোষের মধ্যে থাকা কিছু টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত মাইক্রোটিবিউলস। এই মাইক্রোটিবিউলস গুলোই উদ্ভিদ কোষে বেমতন্তু গঠন করে থাকে। ঠিক আছে, তো আজকে এই 40 কোশ্চেন আমরা সেল চ্যাপ্টার থেকে করলাম পার্ট 1-এ। পার্ট 2-তে বাকি তোমাদের কোশ্চেন গুলো কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো আশা করি সেশনটা তোমাদের কাছে হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই সেশনটিকে একটু লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।